ডিপ স্টেট নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়েছে। বিশেষ করে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের বিশ্লেষক সমাজ এই টার্মটি ব্যবহার করছেন যখন তখন যে কোনো ছুতোনাতায়। ব্যবহার করবেনই বা না কেন? আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী সরকারকে যারা ক্ষমতাচ্যুত করেছে, সেটাই শুধু নয়, তারা মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে যুদ্ধাপরাধীদের প্রায় ক্ষমতায় বসিয়ে দিচ্ছিল। তাদের সম্বন্ধে আলোচনা না হয়ে পারে? আজকের আলোচনা এই ডিপ স্টেট কি, কারা এবং দেশি বিদেশি ডিপ স্টেটের শক্তি কিভাবে বাংলাদেশে কাজ করে সেটা নিয়ে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগের দিন ডিপ স্টেটের কথা বললেও পরের দিন কারা এই ডিপ স্টেট সে প্রশ্ন করলে তার উত্তর দিতে অস্বীকৃতি জানায়। তার মানে এখনো সে ভীত এই ডিপ স্টেটের নাম উচ্চারণে। মজার ব্যাপার হলো আসিফ মাহমুদ যে দলটির মুখপাত্র, সেটি পুরোটাই সৃষ্টি হয়েছে ডিপ স্টেটের তত্ত্বাবধানে, রাষ্ট্রের টাকায়। ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশে বিএনপি জন্ম নিয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর। বাংলাদেশের রাজনীতিতে ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রশক্তি এমন এক গোপন ক্ষমতার কাঠামোকে নির্দেশ করে যা দৃশ্যমান সরকারের বাইরে থেকে দেশের নিয়ন্ত্রণ এবং নীতি নির্ধারণে হস্তক্ষেপ করে। এই অদৃশ্য শক্তি মূলত তিনটি শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। এক, বাংলাদেশের সামরিক বাহিনী স্বাধীনতার পর থেকেই রাজনীতিতে সরাসরি এবং পরোক্ষভাবে সক্রিয়। বর্তমানে সরাসরি ক্ষমতায় না থাকলেও উচ্চ পদস্থ জেনারেলরা জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা কৌশল, বৈদেশিক সম্পর্ক সহ সব গুরুত্বপূর্ণ নীতিতে নেপথ্যে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন। আর ডিপ স্টেটের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হচ্ছে তারা, যেমন ডক্টর ইউনূস এবং এনজিওগণ, যাদের সঙ্গে বিদেশিদের সম্পর্ক রয়েছে। বিদেশ থেকে ফান্ড এনে তারা বিদেশি স্বার্থ রক্ষায় বাংলাদেশের ভেতরে এবং বাইরে কাজ করে। দুই হচ্ছে সচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ের উচ্চপদস্থ আমলারা সরকার পরিবর্তনের পরও তাদের ক্ষমতাটা ধরে রাখেন। রাজনৈতিক দল বদলালেও এই আমলাতন্ত্রের কাঠামো অপরিবর্তিত থাকে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে ইউনূসের আমলে পুরনো অবসরে যাওয়া আমলাদেরকে ধরে এনে বিভিন্ন পদে বসিয়ে দেওয়া হয়েছিল এবং এই আমলারা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রকে চালায় সেনাবাহিনীর সঙ্গে মিলে। তারা প্রশাসনিক ধারাবাহিকতার নামে নিজেদের প্রভাব বজায় রাখে এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে নিজেদের মতামত চাপিয়ে দেয়। আর তিন হচ্ছে, এটি কোনো গোয়েন্দা নজরদারি এবং বিশেষ প্রভাবক গোষ্ঠী নয়, বা যারা সংবিধান বা প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত তারা নয়। এরা আসলে মিডিয়া, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে। তারা জনমত গঠন থেকে শুরু করে রাজনৈতিক দলের ভেতর পর্যন্ত অনুপ্রবেশ করতে পারে। আওয়ামী লীগের ভেতরে যেমনটি তারা ঢুকে গিয়েছিল। আসিফ মাহমুদের স্বীকারোক্তি অনুযায়ী এটা স্পষ্ট যে এখানে ডিপ স্টেটের খেলাই ছিল ক্ষমতার পট পরিবর্তনের নেপথ্যে। অযথা এরা জুলাই বিপ্লব বলে। মানুষের মুক্তির জন্য যে সংগ্রাম, সেই বিপ্লবকে অপমানিত করে জুলাই বিপ্লব বলা তো আসলে একটা অপরাধ। ডিপ স্টেট প্রচুর ডলার বিনিয়োগ করেছিল। শেখ হাসিনাকে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার হবে না জানতো, তাই তাকে উৎখাত করতেই হবে। এটা শেখ হাসিনাও জানতেন, তিনি বলেওছেন অনেকবার। ডিপ স্টেট স্থানীয় এজেন্টদের ব্যবহার করে এবং কিনে ফেলে। তাদের এই খেলা নতুন কিছু নয়। রাজনীতিবিদ, আমলা, কর্মচারী, জেনারেল, বিচারক, সাংবাদিক থেকে দোকানদার পর্যন্ত তারা কিনে নেয়। যার ডিমান্ড যেমন, তাকে সেই অনুযায়ী টাকা পরিশোধ করে। 1/11-এও ডিপ স্টেটের খেলা ছিল। দুই খেলাতেই নেপথ্যে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ ইউনূস সাহেবই তাদের প্রধান এজেন্ট। তাকে তারা 50 বছর ধরে গড়ে তুলেছে। তাদের নানা পরীক্ষায় পাশও করেছেন তিনি, কিন্তু দায়িত্ব পেয়ে ফেল মেরেছেন তিনি। প্রশাসক হিসাবে ব্যর্থ এবং প্রতারক মানসিকতার কারণে ইউনূস সাহেব তাদের স্বার্থ পুরোপুরি উদ্ধার করে দিতে পারেননি। ইউনূসকে একদিনও শান্তিতে থাকতে দেয়নি আসলে দেশের মানুষই। কেন এমন হয়েছিল সেটাও পরে ব্যাখ্যা করব আপনাকে। বলা হয় যে ডিপ স্টেটের উপর ডিপ স্টেট ছিল, যারা ইউনূসকে আর নিতে পারছিল না, ইউনূসকে দিয়ে আর কোনো কাজ তাদের হচ্ছিল না। সে কথা আসবো একটু পরে। 2024 সালের 4 এবং 5 আগস্টের ঘটনা ডিপ স্টেটের প্রকৃত প্রভাব প্রদর্শনের ক্লাসিক উদাহরণ। 4 আগস্ট সরকার ঘোষণা করেছিল যে পুলিশ আর কোনো গুলি চালাবে না বা পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাবে। এই সিদ্ধান্ত সহিংসতা কমিয়ে রাজনৈতিক সমঝোতার দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু মাত্র 24 ঘন্টা পর 5 আগস্ট সেই সিদ্ধান্ত পুরোপুরি উল্টে দেওয়া হয়।
মানে কারা নিয়েছিল সেই সিদ্ধান্ত? এই আকস্মিক এবং নাটকীয় পরিবর্তনের কোনো দৃশ্যমান কারণ ছিল না। এটাই ডিপ স্টেটের অদৃশ্য হস্তক্ষেপের প্রমাণ আপনি ধরতে পারেন। ক্লাসিক উদাহরণ 2007 সালের 1/11 থেকে শুরু করে জুলাই সন্ত্রাস পর্যন্ত ডিপ স্টেটের বিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। জরুরি অবস্থার মাধ্যমে ক্ষমতায় আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রশাসনিক এবং সামরিক শক্তির এক নতুন কাঠামো তৈরি করে। এই শক্তিগুলোই বাংলাদেশের ডিপ স্টেটের ভিত্তি হয়ে ওঠে। 2009 সালের জুলাই গণ অভ্যুত্থানেও এই একই শক্তিগুলোর সক্রিয় ভূমিকা ছিল। দেশি বিদেশি শক্তি মিলে যারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছিল। দেশি বিদেশি ডিপ স্টেট মিলে জনগণকে কাজে লাগিয়ে আন্দোলনের নামে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা জনগণকে ব্যবহার করতে সক্ষম হয়েছিল 2024 আগস্টে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন ক্ষমতা দখল করে প্রশাসনিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি করেছিল তা পূরণ করতে পারেনি। মূল প্রশাসনিক কাঠামো অক্ষুণ্ণ থেকেছে, কারণ এরাই আসলে জুলাই সন্ত্রাস ঘটিয়েছে। কিছু নিম্ন এবং মধ্যস্তরের আমলাকে সরানো হলেও উচ্চপদস্থ প্রভাবশালী আমলারা স্বপদে বা সমমর্যাদায় থেকে গেছেন, নিজেদের প্রভাব ধরে রেখেছেন। এমনকি গুরুত্বপূর্ণ পদে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক আমলাদের অবসর থেকে ফিরিয়ে এনে বসানো হয়েছে, যারা এই পুরো ডিপ স্টেট নিয়ন্ত্রণ করে। মিডিয়া এবং সাংস্কৃতিক অঙ্গন সম্পূর্ণভাবে অক্ষত এবং ডিপ স্টেটের প্রভাবাধীন ছিল। এর মাধ্যমে জনমতকে নিয়ন্ত্রণ এবং ক্ষমতাসীন দলের পক্ষে প্রচারণা অব্যাহত রাখা হয়েছিল। পুরো 18 মাস ধরে বিএনপি, জামায়াত, এনসিপির পক্ষে এই ডিপ স্টেটের মিডিয়া প্রচারণা চালিয়েছে। ইউনূস সরকারের প্রেস সচিব বা প্রোপাগান্ডা সচিব, যে কিনা আগে একটি বিদেশি সংবাদ সংস্থার প্রধান হিসেবে কাজ করত, সে নিজেও যে ডিপ স্টেটের একজন গুরুত্বপূর্ণ অংশ, সেটা কি কেউ বুঝতে পেরেছিলেন 5 আগস্টের আগে? পারেননি। কিন্তু এই শফিকুল আলমই বিগত 18 মাস ধরে বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ করেছেন। ইউনূসের পক্ষে জনমত তৈরিতে সর্বশক্তি নিয়োগ করেছে রাষ্ট্রের। এরাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার প্ল্যান তৈরি করেছিল। এরাই সামরিক বেসামরিক আমলাদের দিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল ইউনূসকে ক্ষমতায় রাখার ব্যাপারে জনমত গঠনের জন্য। আসিফ মাহমুদ ভুঁইয়ারা কাজও করেছিল, সেটা এখন তা অস্বীকার করছে, কিন্তু তারা কাজ করেছিল এবং তারা আসলে সেটা ভেবেই আসলে ক্ষমতায় বসেছিল। আপনার কি ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখার প্রচারণাটা অর্গানিক ছিল? মোটেও নয়। এর পেছনে যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে সেটা একদিন না একদিন নিশ্চিত বের হবে। একদিন কি, সেটা তো এখনই মোস্তফা সরোয়ার ফারুকীর প্রচারণা প্রোপাগান্ডা বাজেট থেকেই পাওয়া যেতে পারে। জুলাই সন্ত্রাস নিয়ে 21টি না কতটি আসলে কথিত ডকুমেন্টারি দেখলে বুঝতে পারবেন যে এই প্রচারণার টাকা কিভাবে খরচ হয়েছে। ওদিকে এই ইউনূসকে 5 বছর রেখে দেওয়ার জন্য এই ধরনের পোস্ট, একই ধরনের পোস্ট বহু ফেসবুক পেজ থেকে একযোগে ছড়ানো হয়েছে, যা পরিকল্পিত প্রচারণার ইঙ্গিত। বিশ্লেষকদের মতে এভাবেই মিডিয়াকে, সোশ্যাল মিডিয়াকে ইঞ্জিনিয়ারিং করে ইউনূসকে ক্ষমতায় রাখার চেষ্টা করা হয়েছিল এবং এই জুলাইয়ের পক্ষে অসংখ্য ডকুমেন্টারি, রিলস প্রচার করা হয়েছে। ইউনূস এবং তার সঙ্গী সাথীরা কেউই ভালো লোক ছিল না। ইউনূসের হাতে গ্রেপ্তার হওয়া সাংবাদিক আনিস আলমগীর যথার্থই তাদেরকে বাটপার বা প্রতারক বলে চিহ্নিত করেছেন। এমনকি ডিপ স্টেট বিদেশ থেকে যাদেরকে এনে ইউনূসের সঙ্গে জুড়ে দিয়েছিল বিদেশি সংস্থার পরামর্শে, তারা ছিল আরো ভয়ঙ্কর। রজার খলিল বা খলিলুর রহমান, আলী রিয়াজ, মনি হায়দার, আশিক চৌধুরী, লুৎফে সিদ্দিকী, ফয়েজ তাইয়াব, কত নাম বলবো? বলুন তো দেখি, এদের একজনও দেশের জন্য উপকারী একটি কাজও করেছে বিগত 18 মাসে? করেনি। এই বাটপার লুটেরা চক্রের সর্দার ছিলেন ডক্টর ইউনূস এবং এদের ফাঁদে পড়েছিল বাংলাদেশ। এদের সঙ্গে বিদেশি চক্রের খেলাটা দেখি একবার, চলুন একটুখানি। তবে তার আগে দেখি ডিপ স্টেট আসলে কাজ করে কিভাবে। ডিপ স্টেটের কার্যক্রম সুনির্দিষ্ট কৌশলের উপর ভিত্তি করে। ডিপ স্টেটের মূল হাতিয়ার আর্থিক প্রলোভন। আরো অনেক কিছু আছে, কিন্তু আমি এখন আলোচনা ছোট করার জন্য এটাই শুধু বলছি। তারা রাজনীতিবিদ, আমলা, সামরিক কর্মকর্তা, বিচারক, সাংবাদিক, এমনকি সাধারণ দোকানদারকে পর্যন্ত ক্রয় করে নেয়। যার যেমন দরকার তারা তা পূরণ করে তাদের কাছ থেকে আনুগত্য কেনে। কুকুর যেমন খাদ্য দিলে তারা দৌড়ে আসে, ঠিক তেমনি ডিপ স্টেটে অর্থ ছিটিয়ে, কখনো মদের আড্ডা বসিয়ে, কখনো নারীর প্রলোভন দিয়ে সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনমত নিয়ন্ত্রণ করা যারা করতে পারে তাদেরকে ব্যবহার করে।
তারা ভুয়া সংবাদ ছড়ায়, প্রকৃত ঘটনা গোপন করে এবং জনমতকে নিজেদের অনুকূলে নিয়ে আসে। ডিপ স্টেট সমাজে বিভাজন সৃষ্টি করে, নিজেদের শক্তি বাড়ায়। তারা ধর্ম, বর্ণ, জাতিগত বিভেদ তৈরি করে মানুষকে বিভক্ত রাখে, যাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে না পারে। দেশি ডিপ স্টেট সবসময় বিদেশি শক্তির সঙ্গে যুক্ত থাকে। তারা বিদেশিদের স্বার্থ রক্ষা করে এবং বিনিময়ে অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থন পায়। ডিপ স্টেট কখনো সামনে আসে না, তারা অদৃশ্য থেকে নিয়ন্ত্রণ করে। সরকার পরিবর্তন হলেও তাদের ক্ষমতা অক্ষুণ্ণ থাকে, কারণ তারা প্রশাসনিক কাঠামোর গভীরে পতিত। বাংলাদেশে বিদেশি চক্রগুলো দেশি ডিপ স্টেটের সঙ্গে মিলেমিশে কাজ করে, বিশেষ করে এনজিও গুলোর মাধ্যমে। বাংলাদেশে যতগুলো এনজিও দেখবেন, সবাই দেখবেন আপনি এক সুরে কথা বলে এবং কেউ বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলে না, বিদেশি স্বার্থটা দেখে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট যেমন বাংলাদেশের ডিপ স্টেটকে দিয়ে তাদের স্বার্থ আদায় করে নেয়। যেমন মার্কিন বাণিজ্য চুক্তি, রাখাইন করিডোর, তেল গ্যাস বন্দর ইজারা ইত্যাদি দেখুন কত সহজে বিগত 18 মাসে করিয়ে নেওয়া হয়েছে বিদেশিদের জন্য। কেউ কোনো কথা বলেনি। কোন নির্বাচিত সরকারকে দিয়ে এগুলো এত দ্রুত করানো যেত? শেখ হাসিনাকে দিয়ে করানো গিয়েছে? যায়নি। আর যায়নি বলেই দেশি বিদেশি মিলিত ডিপ স্টেট শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে। তাহলে প্রশ্ন করতে পারেন যে কেন ডিপ স্টেট ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখলো না? কেন তারেক রহমানের সরকারকে ক্ষমতায় বসালো? প্রথমত ডিপ স্টেটও জনগণের ক্ষমতার কাছে অত্যন্ত অসহায় বোধ করে। ইউনূস সরকার আর 1 মাসও যদি ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসতো এবং সেটা সামলানো ডিপ স্টেটের পক্ষেও সম্ভব হতো না। ফলে ইউনূস গং এই ডিপ স্টেটের জন্য বোঝা হয়ে উঠেছিল। ফলে তারেক রহমানকে ক্ষমতায় বসানো ছাড়া ডিপ স্টেটের আর কোনো উপায় ছিল না। ভারত মার্কিন ডিপ স্টেটও মনে করেছে যে ইউনূস গং যেভাবে জঙ্গিদের হাতে দেশটাকে তুলে দিচ্ছিল, তাতে আর কিছুদিন পরে বিষয়টি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ত। ফলে যে বিদেশি শক্তি দেশি ডিপ স্টেটের সঙ্গে মিলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে জুলাই সন্ত্রাসী তথা জামায়াত ইসলামীকে ক্ষমতায় বসিয়েছিল, তারাই আবার মনে করেছে যে বাংলাদেশ আসলে জঙ্গিদের দখলে চলে যাচ্ছে এবং একবার সেটা হলে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না। বিশেষ করে ভারতের পেটের ভেতরে একটি জঙ্গি রাষ্ট্র ভারতের পক্ষেও হজম করা সম্ভব নয়। ফলে সকল দেশি বিদেশি ডিপ স্টেট মিলেই একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ইউনূসকে সরিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। এখানেই ডিপ স্টেটের বুদ্ধিমত্তা, তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের কৌশল বদলায়। আসলে ডিপ স্টেট ওয়ালারা এক একবার এক এক ফরম্যাটে খেলে, তাদের খেলা শেষ হয়নি। আগামীবার ভিন্ন ফরম্যাটে খেলবে, নতুন কাউকে নিয়ে। কোন ফরম্যাটে খেলবে সেটা নিয়ে তারা এখন পরিকল্পনা করছে, তাদের কার্যক্রম থেমে নেই। আমাদের ব্রেইনের চেয়ে 1000 গুণ ব্রেইনই তারা। হয়তো ঘটনা ঘটার পর আমরা জানতে পারি, কারণ বেতো বাঙালি এখন পড়ে আছে ডিম আগে না মুরগি আগে। 24 সালের জুলাই আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতন ডিপ স্টেটের সফল অপারেশন, তবে তারা ঘরে পুরোপুরি ফসল তুলতে পারেনি এদেশের মানুষের বিরোধিতার কারণে। বাংলাদেশের ডিপ স্টেট একটি স্থায়ী, শক্তিশালী এবং অভিযোজনক্ষম কাঠামো, যা দৃশ্যমান রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও অটুট থাকে। যেমন তারেক রহমানের সরকারেও ইউনূস আমলের ডিপ স্টেটরা কাজ করে যাচ্ছে, বাধ্য হয়েছে রজার খলিল, আশিক চৌধুরীদের মতো লোককে নিয়ে আসতে। সামরিক, প্রশাসনিক, গোয়েন্দা এবং মিডিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গড়া এই শক্তি নিয়োগ, স্থানান্তর, নীতি নির্ধারণ, জনমত গঠনের নিয়ন্ত্রণ বজায় রাখে। যতদিন না স্বচ্ছ, জবাবদিহি, মেরিট ভিত্তিক নিয়োগ এবং নীতি নির্ধারণে উন্মুক্ত তদারকি প্রতিষ্ঠিত হবে, ততদিন বাংলাদেশের রাজনীতিতে এই অদৃশ্য শক্তির প্রভাব অব্যাহত থাকবে। দুঃখজনক হলো শেখ হাসিনা সরকার এই ডিপ স্টেটের বিরুদ্ধে 15-16 বছর নিরন্তর সংগ্রাম করেও তাদের হাতেই তার পতন হয়েছে। বাংলাদেশ এখন পুরোপুরি ডিপ স্টেটের দখলে। দেখেন পরবর্তী খেলাটা কি এই ডিপ স্টেটের, আপনিও জানেন না, আমিও জানি না। খেলা চলছে, খেলা অব্যাহত আছে। ভালো থাকবেন সবাই।